যে ডিসেম্বরে কি নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য তিনটে চ্যালেঞ্জ। নির্বাচন কমিশন যে ভোট কারচুপির সঙ্গে জড়িত, আর পাকিস্তানের থেকে তেল কিনতে বলবেন, এটা নরেন্দ্র মোদী বা শুভেন্দু অধিকারী কেউই বিশ্বাস করতে পারেনি। ৭৫ বছরের পরে কি নরেন্দ্র মোদীও প্রধানমন্ত্রী থাকতে পারবে? সবকিছু ঠিক নেই চল রা হ্যায় নরেন্দ্র মোদীর জন্য। সুমনদা, নির্বাচন কমিশন বর্তমানে অনেকটা চাপের মধ্যে আছে, এই ধরনের একটি মন্তব্য বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন। আপনার কাছ থেকে জানতে চাইবো যে রাহুল গান্ধী সাংবাদিক সম্মেলন, তারপর এসআইআর নিয়ে সর্বোচ্চ আদালতের রায়, নির্বাচন কমিশনের বর্তমান অবস্থান এবং তার পরিপ্রেক্ষিতে দেশ তথা পশ্চিমবঙ্গের রাজনীতি এবং বিহারের রাজনীতি কোন দিকে এগোচ্ছে বলে আপনার মনে হয়? পশ্চিমবঙ্গের রাজনীতি পরে সার বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে পরিষ্কারভাবে নির্বাচন কমিশন ব্যাকফুটে চলে গেল। কারণ নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে ৬৫ লক্ষ বা ৭০ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে, তাদের নাম কি কারণে বাদ গিয়েছে এবং কোন বুথে বাদ গিয়েছে, সেই বুথ অনুযায়ী তালিকা আগামী মঙ্গলবারের মধ্যে প্রকাশ করে দিতে হবে। তার মানে বুঝে নিন যে বুথে যার নাম বাদ গেছে, ধরে নেওয়া যাক কোনো একজন বুথে ১২০০ ভোটার ছিলেন, তার মধ্যে ১৫০ ভোটারের নাম বাদ গিয়েছে, সেটা সেই বুথেই সেই তালিকাটা ঝোলাতে হবে। যেই এটা ঝোলানো হবে, সঙ্গে সঙ্গে সেই বুথের যে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলি তারা নিজেদের মতো করে প্রতিবাদ জানাতে পারবে, এবং প্রতিবাদ জানানো ছাড়াও যে পরিবারের লোকদের নাম বাদ গেছে তারা এসে তাদের যদি কোনো আপত্তি থাকে জানাতে পারবে। এবং এই আপত্তি জানানোর সময় এতদিন নির্বাচন কমিশন যে নথিটাকে কোনো গুরুত্বই দিচ্ছিল না, সেই নথিটা গুরুত্ব পাবে, অর্থাৎ আধার। অর্থাৎ নির্বাচন কমিশনের যা প্রিমাইস ছিল যে আধার কার্ড, ভোটার কার্ড এবং প্যান কার্ড এগুলো কোনো গ্রাহ্য নয়, সেই ব্যাপারটাই আর থাকলো না। ফলে নির্বাচন কমিশন ব্যাকফুটে, বিরোধীরা অনেকটাই চাঙ্গা। দ্বিতীয়ত একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যখন বিহারে এই গোটা এক্সারসাইজটা ইলেকশন কমিশনকে করতে হবে, সেই সময় বিহারে রাহুল গান্ধী তার পদযাত্রা করবেন। রাহুল গান্ধীর পদযাত্রার নামই ভোটারদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য পদযাত্রা। আমাদের মনে রাখতে হবে যে, এবং আমাদের স্বীকার করা উচিত, যদি আমরা স্বীকার না করি তাহলে খুবই অন্যায় করব, যে এই নির্বাচন কমিশনের যাকে বলে নির্বাচন কমিশনকে চেপে ধরার বা নির্বাচন কমিশনের বিরুদ্ধে যাবতীয় কিছু প্রমাণ করার ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন রাহুল গান্ধী। এই যে ভোট চুরি যে শব্দটা এখন ব্যবহার করা হচ্ছে, সেটা কিন্তু রাহুল গান্ধীর কয়নিজ। এবং রাহুল গান্ধী প্রেস কনফারেন্স করে কর্ণাটকের একটি স্পেসিফিক বিধানসভার উদাহরণ যখন দেখিয়েছিলেন, সে বিষয়ে এখন অব্দি নির্বাচন কমিশন কোনো সদুত্তর দিতে পারেনি। সদুত্তর তো কর্ণাটকের ক্ষেত্রে দিতেই পারেনি। রাহুল গান্ধী যখন মহারাষ্ট্র, যেখানে রাহুল গান্ধীর আগে স্পেসিফিক অভিযোগ ছিল যে ৩৪ লক্ষ ভোটারের নাম বাড়ানো হয়েছিল মাত্র ৭ মাসের মধ্যে, মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসের কেন্দ্রের ভোটার বেড়েছিল ২৩%, সেটা রাহুল গান্ধী খবরের কাগজে উত্তর সম্পাদকীয় লিখে, কিন্তু উত্তর সম্পাদকীয় বলেছিলেন, তারও কোনো উত্তর ইলেকশন কমিশন দিতে পারেনি। দেখুন, তাহলে দুটো জিনিস প্রাসঙ্গিক হয়ে গেল। এক, ইলেকশন কমিশন ব্যাকফুটে, রাহুল গান্ধী রাহুল গান্ধী চাঙ্গা, বিরোধীরা চাঙ্গা। এবং একই সঙ্গে আমাদের এটাও মেনে নিতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়, যিনিও প্রথম থেকে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিলেন এবং বলছিলেন যে এটা ঘুরিয়ে এনআরসি করার চেষ্টা, এবং স্বাধীনতার প্রাক্কালেও তিনি মনে করিয়ে দিয়েছেন যে আসামের মুখ্যমন্ত্রী কিভাবে এ ধরনের অপমানজনক কথাবার্তা বলতে পারেন, সেই সমস্ত বিষয় খুব প্রাসঙ্গিক হয়ে উঠল। অর্থাৎ পশ্চিমবঙ্গে যদি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয়ও, তাহলে কিন্তু যে সমস্ত অস্ত্র দিয়ে নির্বাচন কমিশন ভাবছিল, আমি নির্বাচন কমিশন শব্দটাই ব্যবহার করছি, যদিও রাহুল গান্ধী বা মমতা ব্যানার্জি দুজনেই মনে করেন যে নির্বাচন কমিশন আসলে বিজেপির একটা টুল, আসলে বিজেপির একটা অস্ত্র, যে অস্ত্র দিয়ে নির্বাচন কমিশন বা বিজেপি ভাবছিল যে পশ্চিমবঙ্গে এত লোকের নাম ভোটার তালিকা থেকে বাদ দেবো, সেটা আর উপায় থাকলো না। সেটা কেন উপায় থাকলো না? কারণ বিহারের ঘটনা থেকে যার নাম আমি বাদ দেব, কেন বাদ দিচ্ছি, সেটা আমাকে ওই বুথেই জানাতে হবে, এবং ওই বুথে সেই ব্যক্তি তখন তার যা প্রমাণ আছে সেটা নিয়ে হাজির হতে পারবে, তার মধ্যে আধার কার্ড। ফলে ইলেকশন কমিশনের মূল অস্ত্রগুলোই ভোতা হয়ে গেল। সুমনদা, সেখানে একটা প্রশ্ন উঠতে শুরু করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগে বলেওছেন যে লোকসভাকে ভেঙে দেওয়া হোক, কারণ যদি এটা হয়ে থাকে যে এখানে ভুয়ো ভোটার রয়েছে, তাহলে সেই ভুয়ো ভোটারদের ভোটেই প্রধানমন্ত্রী নির্বাচন হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচন হয়েছে, ভেঙে দেওয়া হোক। এবং তার সঙ্গে সঙ্গে আর একটা বিষয় রয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫ বছর
পূর্তি। বিজেপির নিয়ম অনুযায়ী ৭৫ বছরের পর কেউ পদে থাকে না। সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই চাপ তৈরি করা সংসদ মানে লোকসভা ভেঙে দেওয়ার ক্ষেত্রে নরেন্দ্র মোদীর ৭৫ বছর হয়ে যাওয়া, এবং অন্যদিকে আপনি যেটা বললেন যে এই মুহূর্তে রাহুল গান্ধী অন্যতম প্রধান একটা মুখ হিসেবে উঠে এসেছেন গোটা দেশ জুড়ে। সেই সময় যদি নীতিশ কুমার বা চন্দ্রবাবু নাইডুর মতো কোনো ব্যক্তি বা কোনো দল তাদের যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকে হাত সরিয়ে নেয়, তাহলে তো সরকার ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে পারে। সরকার ভেঙে যাবে কিনা সেটা আমি বলতে পারি না, কিন্তু একটা সরল জিনিস সবাইকে বুঝতে হবে, বিশেষ করে পশ্চিমবঙ্গের বিজেপি সমর্থকদের, যারা উত্তেজিত, যারা সদা লম্ফন করছেন, ঠিক আছে, তাদের একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে শুভেন্দু অধিকারীর সাথে যদি নরেন্দ্র মোদী কথা বলেন, সেটা মাসে একবার, ৩০টা রাজ্যের ৩০ জন প্রধান বিজেপি নেতার মধ্যে একবার। গৌতম আদানির সাথে নরেন্দ্র মোদী দিনে 4 বার কথা বলেন, কারণ সবার অভিযোগ যে বিজেপির মূল ফান্ডটাই আদানির কাছ থেকে আসে। তো সেই আদানি এখন আমেরিকায় যতটা সংকটে রয়েছে, আদানির বিরুদ্ধে যে ধরনের মামলা রয়েছে, আমরা জানি না ডোনাল্ড ট্রাম্প, যিনি প্রতি মুহূর্তে ভারতের বিরুদ্ধে হুঙ্কার ছাড়ছেন, যিনি তার পুরনো বন্ধু, সেই পুরনো বন্ধু নরেন্দ্র মোদীর বিরুদ্ধে হুঙ্কার ছাড়ছেন, সেই ডোনাল্ড ট্রাম্প আদানিদের ক্ষেত্রে কি করবে? ফলে নরেন্দ্র মোদীর জন্য 3টে চ্যালেঞ্জ। প্রথম, আদানিকে বাঁচানো, আদানিকে ডোনাল্ড ট্রাম্পের হাত থেকে বাঁচানো। দ্বিতীয় চ্যালেঞ্জ, যেটা আপনি বললেন, আরএসএস এর চ্যালেঞ্জের হাত থেকে বাঁচা, অর্থাৎ ৭৫ বছরের পরে কি নরেন্দ্র মোদীও প্রধানমন্ত্রী থাকতে পারবেন? দ্বিতীয় নম্বর চ্যালেঞ্জ, যদি বা উনি প্রধানমন্ত্রী থাকতে পারেন, আরএসএস যে শর্ত দিয়েছে যে সঞ্জয় যোশীকে সেক্ষেত্রে বিজেপি সর্বভারতীয় সভাপতি করতে হবে। সঞ্জয় যোশী, যিনি বিজেপির আভ্যন্তরীণ রাজনীতিতে নরেন্দ্র মোদী এবং অমিত শাহর কট্টর শত্রু বলে পরিচিত, এবং অনেকেই বলেন যে সঞ্জয় যোশীকে যে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এক সময়, তার পেছনে নরেন্দ্র মোদী অমিত শাহের কারসাজি ছিল, সেই সঞ্জয় যোশী নিজে ছাড়বেন না। তাহলে চ্যালেঞ্জ নাম্বার 2 আরএসএস এবং সঞ্জয় যোশী। চ্যালেঞ্জ নাম্বার 3, যেটা আপনি বললেন, যে যাকে সার্থকভাবে পাপ্পু বলে দেখিয়ে দিয়ে বিজেপি এতদিন কোণঠাসা করে দিয়েছিল, সেই রাহুল গান্ধীর নতুন উদ্যমে ফিরে আসা। শুধু ফিরে আসা না, তিনি যেটা বলেছেন সেটা আজকে সুপ্রিম কোর্টেও সেটা প্রায় ভেরিফাইড হয়ে গেছে, অর্থাৎ নির্বাচন কমিশন ঠিকভাবে চলছে না। নির্বাচন কমিশন যে একটা ভ্রষ্ট প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন যে ভোট কারচুপির সঙ্গে জড়িত, এটা মোটামুটি রাহুল গান্ধী সাকসেসফুলি মানুষের মনে গেঁথে দিতে পেরেছেন। যাদের মধ্যে গেঁথেছেন তারা সবাই কংগ্রেস সাপোর্টার নয়, তাদের মধ্যে বাম আছে, অতি বাম আছে। যদি আপনি দেখেন, রাহুল গান্ধীর বক্তব্য সবচেয়ে বেশি প্রচার করেছে তৃণমূল, ঠিক আছে। পশ্চিমবঙ্গ কংগ্রেস যারা রাহুল গান্ধীর ছবি শেয়ার করেছে, তার চাইতে বেশি তৃণমূল শেয়ার করেছে, এবং সিপিএম এর লোকজনও শেয়ার করেছে, ঠিক আছে। তো এই যে রাহুল গান্ধীর পুরো বিরোধীদের মুখ হয়ে ওঠাটা, এই তিনটেই, এই ত্রহস্পর্শকে কি করে নরেন্দ্র মোদী বাঁচাবেন, সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সে প্রশ্নের উত্তর সত্যি আমাদের নিয়ে অনেক সর্বভারতীয় চ্যানেল ইতিমধ্যেই বলতে শুরু করে দিয়েছে, ডিসেম্বরে কি নতুন প্রধানমন্ত্রী। অর্থাৎ আপনার মধ্যে তাদেরও প্রশ্ন যে নীতিশ কুমার বা চন্দ্রবাবু নাইডু, তারা যদি সমর্থন প্রত্যাহার করে নেয়, তাহলে নরেন্দ্র মোদী সরকার টিকবে কি করে? আবারও বলছি, নরেন্দ্র মোদীর সামনে 3টে চ্যালেঞ্জ। ডোনাল্ড ট্রাম্পের চ্যালেঞ্জ থেকে দুটো ভাগে ভাগতে পারেন। ডোনাল্ড ট্রাম্প আদানিদের বিরুদ্ধে তদন্ততে কতটা উস্কানি দেবেন, ডোনাল্ড ট্রাম্প আর কি ভাবে নরেন্দ্র মোদীর সরকারকে বিব্রত করতে পারেন, পেগাসাসের রেকর্ড বার করে দিলেন কিনা, ফোনের রেকর্ড বার করে দিলেন কিনা, আমরা জানি না। 2 নম্বর চ্যালেঞ্জ আরএসএস এর চ্যালেঞ্জ, আরএসএস নরেন্দ্র মোদীকে 75-এর পরে প্রধানমন্ত্রী থাকতে দেবে কিনা। 3 নম্বর চ্যালেঞ্জ, ইলেকশন কমিশনের যেটা ভ্রষ্ট প্রতিষ্ঠান, এটা রাহুল গান্ধী প্রমাণ করে দেওয়ার পর নরেন্দ্র মোদী সাধারণ মানুষের কাছে কি বলবেন কি? নরেন্দ্র মোদীর জন্য বলার আর খুব কিছু নেই। কেন বলার নেই? উনি যাকে হিন্দুদের সেরা বন্ধু বলেছিলেন, সেই ডোনাল্ড ট্রাম্প চলে গেছেন পাকিস্তানের সেরা বন্ধু হয়ে, ঠিক আছে। যে ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্রপতি পদ প্রাপ্তির দিন ইভেন শুভেন্দু অধিকারী পর্যন্ত টুইট করেছিলেন যে হিন্দু হৃদয়, হিন্দুদের সেরা রক্ষাকর্তা এসে গেছেন, সেই ডোনাল্ড ট্রাম্প যে আসিফ মুনিরের সাথে লাঞ্চ খাবেন আর পাকিস্তানের থেকে তেল কিনতে বলবেন, এটা নরেন্দ্র মোদী বা শুভেন্দু অধিকারী কেউই বিশ্বাস করতে পারেনি। ফলে হিন্দু হৃদয় সম্রাট, এটা নরেন্দ্র মোদী ক্লেম করতে পারবেন। ফলে নরেন্দ্র মোদী সত্যি সত্যি 3টে চ্যালেঞ্জের কিভাবে মোকাবিলা করেন, সেটার জন্য আমাদের গোটা বছর দিকে তাকিয়ে থাকতে হবে।
আপনিও যেটা বললেন, বিভিন্ন সংবাদ মাধ্যম ইতিমধ্যেও দেখাচ্ছে যে ডিসেম্বরেই কি নতুন প্রধানমন্ত্রী, প্রশ্ন রেখে এই ধরনের মন্তব্য তারা করছেন ইতিমধ্যে। কিন্তু প্রশ্ন হচ্ছে আপনার কাছে, আপনি দিল্লির সাংবাদিকতা করেছেন, যে এই ধরনের সময় পরিপ্রেক্ষিতে যদি নতুন প্রধানমন্ত্রী আসে, সেটা যদি বিজেপির মধ্যে থেকেও নতুন প্রধানমন্ত্রী হয়, বা সংসদ যদি ভেঙে যায়, বা বিরোধীরা যদি ক্ষমতায় আসতে চায়, তাহলে কোন সময়টা সেটার জন্য যথোপযুক্ত বলে আপনার মনে হয়? দেখুন, যা কিছু হবে পশ্চিমবঙ্গ ইলেকশনের আগে হবে। পশ্চিমবঙ্গের আগে দেখুন, সবচেয়ে জোরের সাথে বারবার সরকার পরিবর্তন হবে কে বলেছেন? মমতা বন্দ্যোপাধ্যায়। রাহুল গান্ধী কিন্তু অতটা জোরের সাথে বলেননি। রাহুল গান্ধী যতটা জোরের সাথে নির্বাচন কমিশনকে ভ্রষ্ট বা চোর বলে আখ্যা দিয়েছিলেন ততটা বলেননি। ফলে যা কিছু হবে পশ্চিমবঙ্গ নির্বাচনের আগে হবে। এবার বিহার নির্বাচনের আগে হবে কিনা আমরা জানি না। বিজেপির ভেতরে কতটা ক্ষোভ আমরা জানি না। রাজনাথ সিং, নীতিন গাডকারি তো নিঃসন্দেহে নরেন্দ্র মোদী, অমিত শাহের দাপটে খুব সন্তুষ্ট ছিলেন না। তারা কিভাবে বাউন্স ব্যাক করবেন আমরা জানি না। অনেক প্রশ্নের আমাদের উত্তর খুঁজতে হবে। কিন্তু এটা প্রথম, এবং এটা আজকের দিনের জন্য অন্তত সত্য, সবকুছ ঠিক নেই চল রা হ্যায় নরেন্দ্র মোদীর জন্য। দাদা, সেই কারণেই কি এই দিকে তাকিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে পাঠিয়েছেন লোকসভার দলনেতা হিসেবে, তৃণমূল কংগ্রেসের দলনেতা হিসেবে? কারণ হঠাৎ করেই আমরা দেখতে পাচ্ছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লির রাজনীতিতেও যেন একটা ক্যারেক্টার হয়ে উঠে আসার চেষ্টা করছেন বা হচ্ছেন। এটা একটা ক্রিটিক্যাল টাইম। সেই ক্রিটিক্যাল টাইমে দলের লোকসভার নেতা এমন একজনের হওয়া উচিত যিনি কথা রোজ বলেন, যিনি রাহুল গান্ধীর সাথে কোঅর্ডিনেট করতে পারেন, যিনি বুঝতে পারছেন যে রাজনীতি কোন খাতে বইছে, এবং যিনি প্রয়োজনের সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে পরামর্শ করতে পারেন। আপনাদের একটা কথা মনে রাখা উচিত, এর আগে একটা ঘটনায় দিল্লিতে রাহুল গান্ধী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশে ফোন করেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিলেন। সেই ফোনের পর ঠিক হয়েছিল যে ওই প্রশ্নটায় কংগ্রেস এবং তৃণমূল পাশাপাশি চলবে। এই যে কোঅর্ডিনেশন, এই কোঅর্ডিনেশনের জন্য একজন খুব শার্প বা অ্যালার্ট নেতার থাকা দরকার। আমি মনে করি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে শার্প বা অ্যালার্ট নেতা হিসেবে ইতিমধ্যে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে শুনেই গত 3 মাস ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সর্বভারতীয় রাজনীতিতে এগিয়ে দিয়েছেন। তার পিছনে কি নরেন্দ্র মোদীর 75 বছর হয়ে যাওয়া, আরএসএস এর চাপ, নির্বাচন কমিশনের চাপ, এর একটা যোগসূত্র রয়েছে? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় আমার চাইতে 100 গুণ বেশি খবর রাখেন এবং 100 গুণ বেশি রাজনৈতিক বিচক্ষণ। উনি নিশ্চয়ই কিছু খবর পাচ্ছেন বা আন্দাজ করছেন। রাজনীতি তো সম্ভাবনার শিল্প, সেই সম্ভাবনা অনুযায়ী উনি নিজের খুঁটি সাজাচ্ছেন।